হ্যালো এভরিওয়ান। তোমাদের ক্লাস 10-এর প্রথম অধ্যায় চলছিল, তা তোমাদের নদীটা শেষ হয়ে গেছিল। আজকে হিমবাহ থেকে শুরু হবে। তো আজকের ভিডিওতে আমরা দেখব হিমবাহ কি, হিমবাহের সঙ্গে হিমরেখা দেখব, হিমশৈল কি, এবং হিমবাহের শ্রেণীবিভাগ এবং ক্ষয়কার্য বহন কার্যের যে প্রক্রিয়াগুলো সেগুলো সম্পর্কে আলোচনা করব। প্রথমে দেখো হিমবাহ ব্যাপারটা কি, এটা অনেকেই হয়তো বোঝা যায় না। তাহলে হিমবাহ মানে হচ্ছে, নর্মালি খুব ইজি ভাষায় যদি আমরা বলি, তাহলে দেখা যায়, দেখবে আমরা পাহাড়ে গেলে আমরা কি দেখি, বরফ পড়তে দেখি। সেই বরফটা ক্রমাগত পড়তে পড়তে একটা মোটা আস্তরণ হয়ে যায়। সেই আস্তরণটাই মেনলি কোথায়, পাহাড় মানে কি, সেটা মেনলি খুব বেশি উচ্চতায় হয়। অর্থাৎ যেগুলো উচ্চ পার্বত্য অঞ্চল বা হয়তো মেরু অঞ্চল, সেই সব অঞ্চলে যেহেতু সারা বছর ধরে তুষার পড়ে আসছে, সেই তুষারগুলো জমে জমে একটা তুষার ক্ষেত্র তৈরি হয়। এবং তার ফলে কি হয়, যেমন এখানে আমি যদি দেখাই, ধরো এখানে একটা পাহাড়ি অঞ্চল, সেই পাহাড়ি অঞ্চলে তুষার পড়ছে এবং তুষার পড়তে পড়তে তার একটা লেয়ার তৈরি হচ্ছে। তাহলে এই যে একটা মোটা লেয়ার তৈরি হলো, এটা মাধ্যাকর্ষণের টানে ক্রমাগত নিচের দিকে ধীরে ধীরে বইতে থাকে। কেন বইবে? কারণ একটা ঢাল রয়েছে। ও এই মাটিটা কিন্তু এত পরিমাণ যে তুষার ক্ষেত্রটা সেটা নিয়ে থাকতে পারে না। একটা টাইম পর ধীরে ধীরে ও নামতে শুরু করে। মাধ্যাকর্ষণের টানে তার একটা মুভমেন্ট হয়। এই মুভমেন্টের ফলে কিন্তু অনেক সময় ক্ষয় হয়। ওই জন্য তোমাদের এই চ্যাপ্টারে এটা একটা বহির্জাত প্রক্রিয়া। তাহলে এই যে তুষার ক্ষেত্রটা মাধ্যাকর্ষণের শক্তির টানে ধীরে ধীরে নিচের দিকে নামছে, এই যে গতিশীল বরফের স্তূপ, এইটাকে বলছে হিমবাহ। ঠিক আছে? হিম মানে কি? হিম মানে বরফ, আর বাহ মানে যেটা বয়ে যাচ্ছে, ওই জন্য এটাকে হিমবাহ বলা হয়। তাহলে এটা আমরা প্রথমেই দেখলাম কোথায় মেনলি এগুলো দেখতে পাবো, পাহাড়ে, পার্বত্য অঞ্চলে সব থেকে বেশি দেখতে পাবো, এবং মেরু অঞ্চলে। মেরু অঞ্চলে পাহাড় ছাড়াও কিন্তু অন্যান্য জায়গাতেও আমরা দেখতে পাবো। তাহলে এক্সাম্পল হিসেবে যদি দেখি, হিমবাহের এক্সাম্পল বলতে পারি আমরা মানে ভারতের ক্ষেত্রে গঙ্গোত্রী হিমবাহ আমরা নাম শুনেছি, বা হয়তো বলতে পারি হিসপার বলা যেতে পারে, বল্টারো বলা যেতে পারে, বা সিয়াচেন হিমবাহ বলতে পারি, যেটা সব থেকে ভারতের বৃহত্তম। এইগুলো হচ্ছে এক একটা হিমবাহের নাম। এবারে হচ্ছে এই যে হিমবাহটা, সেই হিমবাহটা কিভাবে হয় এবং এর গুরুত্বটা কি। আচ্ছা, ফার্স্টে আমরা দেখব হিমবাহ যখন প্রথম লেয়ার পড়ছে। আমি একটা এক্সাম্পল ধরছি। ধরো একটা হিমবাহের আমি একটা ছবি আঁকলাম। প্রথমে একটা লেয়ার তুষার পড়লো, ঠিক আছে? তারপর আস্তে আস্তে যখন ফার্স্ট লেয়ার পড়লো, এটা হয়ে গেল তুষার নাম। তারপর আরেকটা লেয়ার তুষার পড়লো, তখন কি হবে, ফার্স্ট লেয়ারে তুষারটাকে ঢেকে দেবে, তাই তো? ঢেকে একটা মোটা লেয়ারে পরিণত হবে। তখন সেটার নাম হয়ে যাবে নেভে। কি নাম হয়ে যাবে? নেভে। নয়কার ভয়কার, নেভে। আবার যখন লেয়ার পড়বে, তখন কেন হচ্ছে নেভে? কারণ এটা পুরো চাপে পড়ে, এটা একটা ওপরের লেয়ারে চাপে পড়ে এটা অনেকটা সংকুচিত হয়ে যাচ্ছে। তখন তুষারটা নাম হয়ে যাচ্ছে নেভে। আবার নেভের ওপর আবার যখন তুষার পড়ে, সেটা ফার্নে পরিণত হয়। কিসে পরিণত হয়? ফার্নে। ঠিক আছে? এইভাবে কিন্তু এইবারে ফার্ন থেকে আবার ফার্নের ওপর যখন তুষার পড়ে, তখন সেই টোটাল লেয়ারটা কিসে পরিণত হয়? হিমবাহতে। যার ফলে একটা গতি পায়। এই হিমবাহটা গতি পায় এবং মাধ্যাকর্ষণ বা অভিকর্ষজ টানে ধীরে ধীরে বহু বছর ধরে আস্তে আস্তে কয়েক সেমি, কয়েক মিটার পর্যন্ত গতিবেগে হিমবাহ রূপে নিচের দিকে নেমে আসে। এইটা হচ্ছে একটা প্রক্রিয়া। ঠিক আছে? তাহলে ফার্স্টে তুষার পড়লো, তুষারের পর নেভে হলো, নেভের পর ফার্ন হলো, দেন হিমবাহ। এটা হচ্ছে উৎপত্তি প্রক্রিয়া। এরপরে আমরা দেখব হিমবাহর গুরুত্ব কি। হিমবাহের গুরুত্ব, সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা যে জলটা পান করি। হ্যাঁ, তাহলে হিমবাহের সংজ্ঞা আমরা পড়লাম। এক মিনিট, আমরা কোশ্চেনগুলো আলোচনা করে দিই। হিমবাহের সংজ্ঞা পড়লাম, হিমবাহের উৎপত্তি জানলাম। উৎপত্তি থেকে কোনো প্রশ্ন দেয় না, তবে শর্টের জন্য ফার্ন নেবে, এগুলো পড়তে পারো। এরপর আমরা দেখব গুরুত্ব কি, হিমবাহের গুরুত্ব কি। হিমবাহের গুরুত্বের মধ্যে আমরা যে জলটাকে পান করি, অর্থাৎ যেটাকে আমরা সুপেয় জল বলি, সেই জলের উৎস হচ্ছে এই হিমবাহটা। ঠিক আছে? এই হিমবাহগুলো গলেই কিন্তু আমরা ওই জলগুলো পাচ্ছি। আমরা মেনলি কি জানি, যে নদীগুলোর উৎপত্তি, সব বড় বড় নদীগুলোর উৎপত্তি হিমবাহ থেকে হয়। তাই যেমন গঙ্গা নদী গঙ্গোত্রী হিমবাহ থেকে হয়েছে, ঠিক সেরকমভাবেই কিন্তু হিম মানে সর্ববৃহৎ ভাণ্ডার হচ্ছে এই হিমবাহগুলো। সুপেয় জলের ভাণ্ডার হচ্ছে এই হিমবাহগুলো। ঠিক আছে? মেনলি নিত্যবহ নদীর উৎসস্থল
স্থল হচ্ছে এই হিমবাহগুলো। এগুলো হচ্ছে বিশাল একটা গুরুত্ব রয়েছে। এবং হিমবাহের গলনে কিন্তু যত হিমবাহগুলো বরফগুলো গলবে সমুদ্র জলতল বাড়বে। ঠিক আছে, এটা একটা গুরুত্ব। এবং হিমবাহ গললে কিন্তু পর্বতের ওপর উপত্যকা ও হ্রদও সৃষ্টি হবে। যত হিমবাহ গলবে তাহলে কিন্তু, ধরো পাহাড়ের ওপর প্রচুর হিমবাহ রয়েছে, সেই হিমবাহগুলো গললে কিন্তু আস্তে আস্তে আমরা পাহাড়টাকে পাবো, উপত্যকা পাবো, হ্রদ পাবো, এগুলোর সৃষ্টি হবে। তাহলে এটা হলো হিমবাহের গুরুত্ব। এরপরে আমরা চলে যাবো হিমবাহর, তার আগে আমরা হিমরেখা টার্মটা জেনে নেব। হিমরেখা কি? এটা আমি স্টার দিলাম 2 মার্কসের জন্য। এটার জন্য কি কি পড়বে? সংজ্ঞা পড়বে, সেকেন্ড হচ্ছে বৈশিষ্ট্য পড়বে, এটাও খুব আছে হিমরেখার বৈশিষ্ট্য। হিমরেখা মানে হচ্ছে যে রেখার ওপরে তুষার জমে এবং যে রেখার নিচে তুষার গলে সেই রেখাটাকে বলা হচ্ছে হিমরেখা। তার মানে এই যে আমি রেখাটা করেছি এটাকে যদি হিমরেখা ধরি তাহলে এর ওপরে এটা বরফ রয়েছে এবং এর নিচে কিন্তু কোনো বরফ নেই। দেখবি অনেক সময় পাহাড়ের মাথাগুলো, চূড়াগুলো বরফে ঢাকা দেখি, তাই না? তো ওই একটা নির্দিষ্ট রেখার ওপরে কিন্তু ওটা থাকে, বাকি এরকম হয় না যে শুধু মাথাটা থাকলো আবার নিচে এইটুকু হলো, সেরকম হয় না। শুধুমাত্র একটা রেখা বরাবর সেটা হয়, মানে রেখাটা একটা নির্দিষ্ট কোথাও লাইন থাকে না, বাট একটা এমন একটা রেখা আছে যার ওপরে তুষার জমতে শুরু করে এবং তার নিচে তুষার গলে। তবে এই হিমরেখার বৈশিষ্ট্যগুলো খুব ইম্পর্টেন্ট। হিমরেখার বৈশিষ্ট্যগুলো যদি দেখো তাহলে বুঝতে পারবে হিমরেখা 2 ধরনের হয়। বৈশিষ্ট্যের মধ্যে দেখা যায় হিমরেখা 2টো ধরনের হয়। একটা হচ্ছে স্থায়ী হিমরেখা, একটা হচ্ছে অস্থায়ী হিমরেখা। দুটো ভাগ হয়। আচ্ছা, আগে আমরা অস্থায়ীটা জানবো, তারপর স্থায়ীটা জানবো। অস্থায়ী মানে হচ্ছে এই হিমরেখাগুলো চেঞ্জ হয় ঋতু অনুযায়ী। ধরো এখানে একটা পাহাড় আছে, শীতকালে তার হিমরেখা একদম নিচের দিকে থাকবে, এই দিকে থাকবে হিমরেখাটা। ঠিক আছে, কেন? কারণ শীতকালে বেশি বরফ পড়ে, তো ম্যাক্সিমাম জায়গায় বরফে ঢাকা থাকবে, এটা শীতকালের দাগ। আর গ্রীষ্মকালের হিমরেখা ওপর দিকে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে গ্রীষ্মকালের দাগ। গ্রীষ্মকাল মানে নিচের পোর্শনে গলতে থাকবে, কিন্তু এমন একটা জায়গা থাকে যেখানে সারা বছরই বরফ থাকে, সেটা হচ্ছে এইখানটা, ওপরে মাথাটা। ওই জন্য গ্রীষ্মকালে বেশি উচ্চতায় অবস্থান করে হিমরেখা, শীতকালে নিচের দিকে অবস্থান করে। তার মানে কি, ঋতু অনুযায়ী এটা পরিবর্তন হচ্ছে, তার মানে এই হিমরেখাটা স্থায়ী হচ্ছে না। ওই জন্য এই হিমরেখাটাকে বলছে অস্থায়ী হিমরেখা। আরেকটা হচ্ছে স্থায়ী হিমরেখা। স্থায়ী হিমরেখা কোন কোন জায়গাতে হবে? মেনলি যেসব জায়গাতে ভূপৃষ্ঠের উচ্চতার উপরে বরফ কখনোই গলে না, সেগুলোকে স্থায়ী হিমরেখা বলা হয়। মেনলি মেরু অঞ্চলে, মেরু অঞ্চলগুলোতে যদি দেখি তাহলে ওখানে কিন্তু হিমরেখা চেঞ্জ হয় না, বরাবরই কিছু কিছু জায়গা থাকে যেগুলো সব সারা বছরই বরফে ঢাকা, অর্থাৎ সেই সব জায়গাগুলোতে কোনো রকম হিমরেখা চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, সেটা হচ্ছে স্থায়ী হিমরেখা। আর কি কি বৈশিষ্ট্য হতে পারে? এই হিমরেখাগুলো কিছু কিছুর ওপর ডিপেন্ড করে, যেমন অক্ষাংশ, উচ্চতা, ভূমির ঢাল, ঋতু পরিবর্তন, বায়ুর গতিবেগ, এগুলোর ওপর হিমরেখার অবস্থান অবশ্যই নির্ভর করে। ঠিক আছে, আরেকটা জিনিস মাথায় রাখবে যে উচ্চ অক্ষাংশ, এটা খুব দেয় মানে সত্য মিথ্যা বা শূন্য স্থানে, উচ্চ অক্ষাংশ এবং নিম্ন অক্ষাংশে হিমরেখার অবস্থান কেমন থাকে। আগে জানবো উচ্চ অক্ষাংশ নিম্ন অক্ষাংশ মানে কি। উচ্চ অক্ষাংশকে আরেকভাবে বলা যায়, সেটা হচ্ছে মেরু। উচ্চ অক্ষাংশ মানে হচ্ছে মেরু, এটাকে মেরু অঞ্চল বলেও আমরা জানি। কেন বলছি? একটা হচ্ছে নিম্ন অক্ষাংশ, বা এটাকে নিরক্ষীয় অঞ্চলও বলতে পারি। নিরক্ষীয় মানে 0 ডিগ্রি, মেরু অঞ্চল মানে 90 ডিগ্রি, তাই এটাকে উচ্চ অক্ষাংশ বলা হয়। ঠিক আছে, তো নিরক্ষীয় অঞ্চলে হিমরেখা কোথায় থাকবে আর মেরু অঞ্চলে হিমরেখা কোথায় থাকবে? যত তুমি নিরক্ষীয় অঞ্চল হবে সেখানে মেরুরেখা অনেক ওপর দিকে থাকবে, এই দিকে থাকবে। ঠিক আছে, নিরক্ষীয় অঞ্চলে কেন? সেখানে তো প্রচণ্ড গরম, তাহলে সেখানে গরম হলে বরফটা শুধুমাত্র ওপরের দিকেই থাকবে। ঠিক আছে, আর উচ্চ অক্ষাংশ অর্থাৎ 90 ডিগ্রি মেরু অঞ্চল, সেখানে কিন্তু হিমরেখা যথেষ্ট নিচের দিকে থাকবে, কারণ ওখানে তো এমনিই ঠান্ডা, ওখানে কিন্তু সব পুরো পাহাড়টাই বরফে ঢাকা থাকবে। ঠিক আছে, তো এখানে কিন্তু নিচের দিকে থাকবে। তাহলে উচ্চ অক্ষাংশে হিমরেখাটা পাহাড়ের নিচের দিকে অবস্থান করছে, আর নিম্ন অক্ষাংশে হিমরেখাটা কিন্তু উচ্চ দিকে বা উচ্চতায় অবস্থান করছে।
তাহলে আমরা হিমরেখা কমপ্লিট করলাম। এরপরে আমরা চলে যাব হিমবাহের প্রকারভেদ। দেখো আমরা বোর্ডে দেখাচ্ছি যে 3টে ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে মহাদেশীয় হিমবাহ, 2 নম্বর হচ্ছে পার্বত্য বা উপত্যকা হিমবাহ, 3 নম্বর হচ্ছে পাদদেশীয় হিমবাহ। 3টে ভাগ আছে, ঠিক আছে। এবারে এই 3টে ভাগে আমরা আলোচনা করব। ফার্স্টে দেখো কি বলেছে, মহাদেশীয় হিমবাহ। এখানে শব্দেই বলে দিয়েছে মহাদেশীয়, মানে মহাদেশ জুড়ে যেসব হিমবাহ রয়েছে, কিছু কিছু জায়গাতে পুরো মহাদেশটাই হিমবাহ দ্বারা ঘেরা, সেগুলোকে বলছে মহাদেশীয় হিমবাহ। যেমন এক্সাম্পল বলতে পারি, এগুলো ম্যাক্সিমামই উচ্চ অক্ষাংশে দেখা যায়। একটু আগে উচ্চ অক্ষাংশের মানেটা তোমাদেরকে বললাম। উচ্চ অক্ষাংশে মানে সুমেরু কুমেরু অঞ্চলে, ঠিক আছে, সুমেরু কুমেরু লাগোয়া অঞ্চলে এগুলো দেখতে পাওয়া যায়। আর কি হতে পারে, আর আগে এটা এখন মেনলি এটা কিছু কিছু জায়গাতে দেখা যায়, কিন্তু যখন আগে যুগ ছিল অর্থাৎ হিমযুগে, তখন কিন্তু প্লিস্টোসিন যুগ টাইমটাতে বা হিমযুগের সময়টাতে পুরো আমাদের পৃথিবীর 1/3 অংশই কিন্তু মহাদেশীয় হিমবাহের দ্বারা ঢাকা ছিল, মানে ম্যাক্সিমাম অংশটাই হিমবাহ দ্বারা ঢাকা ছিল। ওই জন্য সেই সময় সেইটাকে মহাদেশীয় হিমবাহ বলা হতো, কারণ বেশিরভাগ মহাদেশই বরফে ঢাকা থাকতো। তো এখন কিন্তু শুধুমাত্র সুমেরু কুমেরু লাগোয়া অঞ্চলেই মেনলি মহাদেশীয় হিমবাহটা দেখা যায়। এর বৈশিষ্ট্য যদি দেখি তাহলে এটা হচ্ছে এর ব্যাপ্তিটা খুব বিশাল হয়, কারণ একটা ম্যাক্সিমাম বড় একটা মহাদেশে যদি পুরো ঢাকা থাকে, যেমন আন্টার্কটিকা, আন্টার্কটিকা একটা বিশাল বড় মহাদেশ, সেই ক্ষেত্রে এর ব্যাপ্তিটা খুব বড়। মানে এগুলো হচ্ছে আমি বৈশিষ্ট্য আলোচনা করছি, এর বৈশিষ্ট্যগুলো একটু নিজেরা পড়বে, প্রত্যেকটা 3টে আলাদা আলাদা করে বৈশিষ্ট্য, পার্থক্য দিলে এদের লিখতে অনেকটা সুবিধা হবে। তাহলে এর ব্যাপ্তি হচ্ছে বিশাল, গভীরতাও অনেক বেশি থাকে, দেখতে অনেকটা গম্বুজের মতো হয়। আর এগুলো কি হয়, এদের এখানে নুনাটাক দেখা যায়, এটা একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, এখানে খুব আসছে এটা, নুনাটাক। নুনাটাক দেখা যায় মহাদেশীয় হিমবাহে, এটা কিন্তু শর্টে খুব আসে। নুনাটাক কোথায় দেখা যায়, নুনাটাক জিনিসটা কি এটা এটা জেনে নেব। যখন মহাদেশীয় হিমবাহের কিছু কিছু শৃঙ্গর মাথা দেখা যায়, বরফ যখন মুক্ত হয়, একটু গরম পড়ে, তখন মহাদেশীয় হিমবাহের কিছু কিছু উঁচু অঞ্চল, যেগুলোকে আমরা শৃঙ্গ বলি, সেগুলো বরফ মুক্ত হলে নুনাটাক বলা হয়। এক কথাতে যদি ভালো কথায় বলি, সেটা হচ্ছে মহাদেশীয় হিমবাহের বরফ মুক্ত শৃঙ্গকে নুনাটাক বলে, ঠিক আছে। তো এইটা দেখতে পাওয়া যায় মহাদেশীয় হিমবাহতে। আর এখানে হিমশৈলেরও সৃষ্টি হয়, এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। হিমশৈল এটা আমরা আলোচনা করব এরপরে, এটা হয়ে গেলে তারপর আমরা হিমশৈল কি সেটা আলোচনা করব। তাহলে নুনাটাক আর হিমশৈল কোথায় দেখা যায়, মহাদেশীয় হিমবাহতে দেখা যায়, ঠিক আছে। আর এখানে একটা হচ্ছে যে সব থেকে বড়, যেমন অ্যান্টার্কটিকাতে দেখা যায় বললাম, তো ল্যাম্বার্ট, অ্যান্টার্কটিকার ল্যাম্বার্ট হচ্ছে হিমবাহ সব থেকে বড়, মহাদেশীয় হিমবাহ হচ্ছে বৃহত্তম গোটা পৃথিবীর, ঠিক আছে। এরপরে আমরা দেখব পার্বত্য বা উপত্যকা হিমবাহ। এখানে পার্বত্য মানে বোঝা যাচ্ছে যে পার্বত্য উপত্যকা নাম শুনে বোঝা যাচ্ছে যে এখানে পর্বতের বা উপত্যকার ওপরে যে তুষারপাত হচ্ছে, অর্থাৎ উঁচু পাহাড় বা উপত্যকা হয়ে যখন তুষার জমে বরফে পরিণত হয় এবং অভিকর্ষের টানে যখন বয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে পার্বত্য হিমবাহ বা উপত্যকা হিমবাহ। তো পার্বত্য আর উপত্যকা হিমবাহ যদি বৈশিষ্ট্য দেখি, তাহলে এইগুলো মেনলি এর গতিশীলটা একটু বেশি থাকে মহাদেশীয় হিমবাহের থেকে। এটা যেমন এর গতি ছিল কিন্তু খুবই কম, আর কিন্তু এর গতি এর থেকে অনেকটাই বেশি, ঠিক আছে। এরপর এই হিমবাহের বৈশিষ্ট্যের মধ্যে যদি দেখি, এগুলো উচ্চ অক্ষাংশে পার্বত্য হয়। এখানে যেমন এখানে আমি দেখেছি অঞ্চল লিখে দিয়েছি, এগুলোও কিন্তু উচ্চ অক্ষাংশের পাহাড়ে হয়, হ্যাঁ, উচ্চ অক্ষাংশে পর্বতে দেখা যায়। আচ্ছা, এবারে বৈশিষ্ট্যের মধ্যে দেখব, এখানে সব থেকে বড় হচ্ছে যে নদ নদীর সৃষ্টি হয়। যদি হিমরেখার নিচে পার্বত্য বা উপত্যকা হিমবাহে যদি হিমরেখার নিচে নেমে যায়, তখন বরফ গলতে শুরু করে, সেখানে কিন্তু নদী সৃষ্টি হতে থাকে, তাই না। আমরা জানি হিমবাহ গলে পরে নদীর সৃষ্টি হয়। তাহলে এই একটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে নদী বা হ্রদ এই পার্বত্য উপত্যকা থেকে সৃষ্টি হয়। যদি হিমবাহের নিচে গলে যায়, তখন নদীর সৃষ্টি হতে পারে। এছাড়া এখানে দুটো টার্ম হয়, সেটা হচ্ছে বাগসরুন্ড আর ক্রেভাস, এখানে দেখতে পাওয়া যায়। বাগসরুন্ড ও
ক্রেভাস, এই দুটো আমরা পরে আলোচনা করব। হিমশৈলের পর এই দুটো আলোচনা করব। তাহলে বাকস্টুন্ড ক্রেভাস দেখা যাচ্ছে পার্বত্য বা উপত্যকা হিমবাহে। আর এইটার আরেকটা নাম হচ্ছে সেটা হচ্ছে আলপীয় হিমবাহ। এটাকে আলপীয় হিমবাহ বলা হয়, আলপীয়, ঠিক আছে। আরেকটা নাম আছে আলপীয় হিমবাহ। এই হিমবাহ যদি এক্সাম্পল বলি তাহলে এটা হচ্ছে আলাস্কার হুভার্ড। আলাস্কার হুভার্ড হচ্ছে সব থেকে বড়। হুভার্ড, ঠিক আছে। তাহলে আমাদের এখানে পার্বত্য উপত্যকা কমপ্লিট হলো। এরপর আমরা চলে যাবো পাদদেশীয় হিমবাহ। পাদদেশীয় মানে হচ্ছে পাহাড়ের নিচে, মানে এই ধরো পাহাড়, তাহলে এইখানটা হলো পর্বতের বা উপত্যকা অঞ্চলের এই জায়গাটা পার্বত্য হিমবাহ। আর এই যে পাহাড়টা শেষ হচ্ছে এই জায়গাটা হচ্ছে পাদদেশীয় হিমবাহ, এই পোর্শনটা, ঠিক আছে। এটা হচ্ছে পাদদেশীয় বলা, যেখানে পাহাড় শেষ হলো সেই পোর্শনটাতে বলা হয় পাদদেশীয় হিমবাহ। তো এটা কি হচ্ছে না, পাদদেশীয় হিমবাহটা কি না, যখন পর্বতের পাদদেশে হিমবাহ অবস্থান করছে সেটাকেই পাদদেশীয় হিমবাহ বলছে। যেমন এক্সাম্পল হচ্ছে আলাস্কার মালাস্পিনা, সব থেকে বড় বা বিখ্যাত হচ্ছে পাদদেশীয় হিমবাহ, ঠিক আছে, আলাস্কার মালাস্পিনা। আর এগুলো যদি দেখো বৈশিষ্ট্য, সেক্ষেত্রে হবে এই ম্যাক্সিমাম কি হয়, অনেকগুলো উপত্যকা হিমবাহ পর্বত হিমবাহের পাদদেশে এসে মিলিত হয়ে এই হিমবাহ সৃষ্টি করে। অনেকগুলো পাহাড়ের হিমবাহ নিচের দিকে যখন নামে, অনেকগুলো পাহাড়ের মাথা এদিক থেকে যখন নেমে আসে, এগুলো ধরো একটা পাহাড়, এই এই একটা পাহাড়, এই পাহাড়ের হিমবাহগুলো, এই পাহাড়ের হিমবাহগুলো এবং এই পাহাড়ের হিমবাহগুলো নিচের দিকে নেমে এলে নিচের অংশে একটা নতুন হিমবাহ সৃষ্টি করবে এবং সেটা নাম হয়ে যাবে পাদদেশীয় হিমবাহ। তো এটা হচ্ছে এর বৈশিষ্ট্য, ঠিক আছে। আর এখানে মেনলি উচ্চ অক্ষাংশের পাহাড়েই কিন্তু এই পাদদেশীয় দেখা যায়, যেগুলো হিমাঙ্কের নিচে উচ্চতা থাকে, উষ্ণতাটা থাকে সেগুলো। তাহলে এক্সাম্পলটা হচ্ছে ম্যালাস্পিনা, এটা অতটা বেশি নেই, আলাস্কার ম্যালাস্পিনা হচ্ছে এক্সাম্পল, ঠিক আছে। এটা হলো তোমাদের তিনটে। এরপরে আমরা তিনটে মোটামুটি ভাগগুলো দেখে নিলাম, মহাদেশীয়, পার্বত্য আর পাদদেশীয়। এরপরে আমরা চলে যাব হিমশৈল কি। হিমশৈলটা কি না, সমুদ্র জলে যখন বরফের চাঁয় ভেসে থাকে একটা বড় বরফের টুকরো, যার খুব সামান্য অংশ ওপরে ভাসতে দেখা যায় এবং ম্যাক্সিমামটাই জলের মধ্যে ডুবে থাকে, সেইটাকে বলছে হিমশৈল। মানে ভালোভাবে যদি বলি তাহলে হচ্ছে যখন মহাদেশীয় হিমবাহের একটা অংশ, ধরো এরকম মহাদেশীয় হিমবাহ রয়েছে, সেই মহাদেশীয় সমুদ্রে, এখানে সমুদ্র থাকে, তো সমুদ্রের আঘাতে মহাদেশীয় হিমবাহের একটা হয়তো টুকরো ভেঙে গেল, এরকম মহাদেশীয় হিমবাহের একটা টুকরো এটা ধরো ভেঙে গেল, ভেঙে কি করবে, এই টুকরোটা ভেঙে সমুদ্রের জলে ভাসতে শুরু করবে। এটা ভেঙে এখানে চলে এলো এবং ভাসলে কি হবে, আমরা জানি বরফ তার ম্যাক্সিমামটাই ডুবিয়ে রাখে জলের মধ্যে। কত অংশ, 1/9 অংশ ভাসে, এই এক অংশটা থাকে ভাসে আর বাকি 8 অংশটা ডুবে থাকে। তাহলে টোটাল ভাসের পরিমাণ কত হচ্ছে 1/9, 1/9 অংশ ভেসে থাকে, ঠিক আছে। তাহলে তাহলে তোমরা যখন আগে আমি ভাগটা পড়ালাম যে মহাদেশীয় হিমবাহ, সেখানে তোমরা বৈশিষ্ট্যের মধ্যে এটা অ্যাড করতে পারো যে মহাদেশীয় হিমবাহ থেকে হিমশৈলের সৃষ্টি হয়। ওকে, তাহলে এই মহাদেশীয় হিমবাহের যখন প্রান্তভাগ সমুদ্রের আঘাতে ভেঙে যাচ্ছে, সেই টুকরোটি যখন বরফের জলে ভাসতে দেখা যায়, সেই বরফের স্তূপটাকে বলছে হিমশৈল। শৈল মানে হচ্ছে পাহাড়, এটা একটা পাহাড়ের ন্যায়, বরফের পাহাড়ের ন্যায় দেখা যায়, ঠিক আছে। এর তাহলে আমরা কি কি হলো, যদি আমি বৈশিষ্ট্য দেখি তাহলে কি হবে, বৈশিষ্ট্য হচ্ছে এটা 1/9 ভাগ, এর সাথে একটা ছবি দেওয়ার চেষ্টা করবে, সংজ্ঞা প্লাস ছবি এবং তার বৈশিষ্ট্য তৈরি করবে। এরকম একটা ছবি দিলেই হবে, এই ভাঙা টুকরোটা দেওয়ার দরকার নেই, এরকম একটা যেটা ভাসছে এবং এরকম করে একটা টুকরো করে দেবে এবং এটা জলের চিহ্ন দিয়ে দেবে, এটা এটা দিলেই হয়ে যাবে, এটা দিলেই বোঝা যাবে এটা হচ্ছে হিমশৈল। এবং চেষ্টা করবে এটা একটা প্রান্তভাগ দেওয়ার, তাহলে বোঝা যাবে জলের অংশটা, ঠিক আছে। আবার একটা টুকরো রেখে দিলে এটা হচ্ছে হিমশৈল। তাহলে হিমশৈলের ক্ষেত্রে তাহলে আমরা বৈশিষ্ট্যের মধ্যে প্রথম 1 নম্বর বলতে পারি যে 1/9 ভাগ ভাসমান থাকে।
এইবারে এখানে একটু কনফিউশন সৃষ্টি করে অনেক সময় প্রশ্নের ক্ষেত্রে। আমি প্রশ্নভিত্তিক আলোচনা করে দিচ্ছি তোমাদের, তাই বলছি। এখানে অনেক সময় সত্য মিথ্যা বা শূন্যস্থানে দেখবে ভালো করে কি বলেছে। অনেক সময় বলে যে হিমশৈলের নিমজ্জিত অংশটি হলো, নিমজ্জিত মানে কি, নিমজ্জিত মানে হচ্ছে ডুবে থাকা অংশটি। সেক্ষেত্রে অপশন দিয়ে দিতে পারে 1-এর 9 বলে দিল, বা বলে দিল 8-এর 9, বা বলে দিল 1-এর 10, বা বললো হয়তো 3-এর 10, এরকম বলে দিল কিছু একটা। সেক্ষেত্রে যদি বলে ভাসমান অংশটি তাহলে করবে 1-এর 9, যদি বলে নিমজ্জিত অংশটি তাহলে হবে কিন্তু 8-এর 9। এটা নিমজ্জিত মানে ডুবে থাকে কত পরিমাণ, ডুবে থাকছে 8 অংশ আর ভেসে থাকছে 1 অংশ, সেটা কিন্তু তোমরা একটু ভালো করে প্রশ্নটা পড়বে, ঠিক আছে? তাহলে এইটা হলো 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য আমরা কি বলবো? 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে এইটা সমুদ্র জলের যে গতিপথ থাকে সেটাকে প্রতিহত করে, সেটাকে বাধা দেয়, ঠিক আছে? সেই গতিটাকে বাধা দিচ্ছে, গতি প্রতিহত করে। আর কি করে? 3 নম্বর হচ্ছে জাহাজ চলাচলকে বাধা দেয়, বিঘ্ন ঘটায়। জাহাজ চলাচলে কিন্তু বিঘ্ন মানে অ্যাক্সিডেন্ট ঘটায়। যেমন এক্সাম্পল হচ্ছে টাইটানিক। 1912 সালে যে টাইটানিক অ্যাক্সিডেন্ট হয়েছিল সেরকমই একটা বড় আইসবার্গ বা হিমশৈলের কারণেই কিন্তু হয়েছিল। কি হয়, যখন জাহাজ চলে তখন দূর থেকে একটা ছোট্ট অংশ লাগে দেখতে, কিন্তু যখন জাহাজটা পৌঁছায় তখন এই ছোট অংশ টাচ করে এবং বোঝা যায় না নিচে একটা বড় অংশ থাকে। এই অংশটা দূর থেকে খুবই অল্প দেখায়, ওই জন্য বুঝতে পারে না। যখন সামনে আসে তখন পুরোপুরি ঠোকা লেগে এবং জাহাজটি ডুবে যায়। এর এই এই কারণেই ভয়ঙ্কর ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয় এই হিমশৈলের কারণে। তাহলে এইগুলো হলো বৈশিষ্ট্য আমরা দেখলাম। হিমশৈলটা একটু ভালো করে সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং ছবি, এই 3টে একসাথে পড়বে। পরের দুটো গুরুত্বপূর্ণ ভূমিরূপ হচ্ছে বাকস্রুন্ড আর ক্রেভাস। এইগুলো আমরা দেখব যে প্রথমত এগুলো সংজ্ঞা পড়ব প্রথমে এবং ছবি সহ, এবং তারপরে আরেকটা প্রশ্ন আছে যে এইগুলি পর্বতরোহীদের কাছে বিপজ্জনক কেন। এটা কিন্তু 2-3 নম্বরের জন্য খুব আসে, 2 অথবা 3-এর জন্য। আর এটা সংজ্ঞা আসতে পারে 1 অথবা 2-এর জন্য, এটা দেয় বাকস্রুন্ড ক্রেভাস কি। তাহলে আগে একটা ছবি দেখাবো। আচ্ছা, তাহলে এই পোর্শনটা হচ্ছে পর্বত গাত্র, এটা হচ্ছে পাহাড়ের গা, এটা হচ্ছে হিমবাহ। এই পোর্শনটা যেটা এঁকেছি সেটা হিমবাহ, ঠিক আছে? যখন হিমবাহ এবং পাহাড়ের গায়ের মাঝখানে একটা সংকীর্ণ ফাঁক থাকবে, এই যে আমি একটা সংকীর্ণ ফাঁক করেছি, এটা হচ্ছে পর্বতগাত্র বা পাহাড়ের গা, এবং এই পোর্শনটা হচ্ছে হিমবাহ। তাদের মাঝখানে একটা সংকীর্ণ অংশ থাকবে যেটা একদম তলদেশ পর্যন্ত, পৃষ্ঠদেশ থেকে তলদেশ পর্যন্ত। এটা হচ্ছে পৃষ্ঠদেশ, এই পোর্শনটা হচ্ছে পৃষ্ঠদেশ, এই ওপরটা। আর এটা হচ্ছে তলদেশ। পৃষ্ঠদেশ থেকে তলদেশ পর্যন্ত পর্বতগাত্র সঙ্গে বরফের মধ্যে যে একটা সংকীর্ণ ফাঁক, সেটাই হচ্ছে বাকস্রুন্ড। তাহলে এইটা হয়ে গেল বাকস্রুন্ড। এরপরে হচ্ছে ক্রেভাস। ক্রেভাসটা কি হচ্ছে না, অনেক অসম ঢাল, এই যে পাহাড়ের গাটা তো একরকম হয় না, তো কি হচ্ছে এই কারণে, যেহেতু অসম ঢাল হচ্ছে এই জন্য এই হিমবাহের ফাটল একটা সৃষ্টি হয় আড়াআড়িভাবে, এবং সমান্তরালভাবে হিমবাহের ওপর একটা ফাটল তৈরি হয়। যেহেতু একটা অসম ঢাল হয়, কোথাও উঁচু কোথাও নিচু, এই জন্য এখানে একটা ফাটলের সৃষ্টি হয়, বরফের মধ্যে একটা চিড় ধরে। তো এই যে ফাটলটা সমান্তরাল বা আড়াআড়িভাবে, এইটাকে বলা হয় ক্রেভাস। এগুলো নর্মালি বোঝা যায় না, যখন তুষার পড়ে এইগুলো কিন্তু কোনোটাই দেখা যায় না, এর ওপর বরফ পড়ে যায় এবং এগুলো বরফ পড়ে এগুলো আর দেখা যায় না, পাহাড়ের ওপরে বরফ পড়ে যায়। তো এইবারে যখন পর্বতারোহীরা যখন এগুলোর ওপর দিয়ে হেঁটে যায়, তাদের কাছে এটা অনেক বড় সমস্যা, কারণ যেহেতু একটা স্থায়ী বরফ পড়তে থাকে ক্রমাগত,
এসব পাহাড়ি অঞ্চলে যেহেতু বরফ পড়ছে, এই জন্য বরফে এদের যে ভয়ঙ্কর ইয়েগুলো থাকে, সংকীর্ণ পথগুলো থাকে, সেগুলো ঢাকা পড়ে যায়। এবারে যখন পাহাড়ের মধ্যে দিয়ে পর্বতারোহীরা হেঁটে যায়, সেক্ষেত্রে কিন্তু তারা দেখতে পায় না, ফলে একটা বিপদ ঘটায়। তাদের কাছে অনেক সময় এটা প্রাণনাশকও হতে পারে। ঠিক আছে, এটা হলো ওদের কারণ। 2 বা 3-এর মতো তোমাদেরকে একটু ভালো করে গুছিয়ে লিখতে হবে। আর এটা হয়ে গেল সংজ্ঞা। এরপরে আমরা দেখব হিমবাহের ক্ষয় পদ্ধতি। তো হিমবাহের ক্ষয় পদ্ধতি হচ্ছে প্রধান দুটি, লিখেছে দেখো বোর্ডে। উৎপাটন, যেটাকে বলা হয় প্লাকিং, আর একটা নাম হচ্ছে প্লাকিং, আর একটা হচ্ছে অবঘর্ষ প্রক্রিয়া। তাহলে উৎপাটনটা একটু, এই দুটো কিন্তু ভালো করে ডেফিনেশন পড়তে হবে। উৎপাটন কি এটাও আলাদা করে আসতে পারে, অবঘর্ষটা তো ইজি, উৎপাটনটা ভালো করে জানবে। উৎপাটনটা হচ্ছে যখন হিমবাহ কোনো পাহাড়ের গা বেয়ে যায়। এরকম একটা হিমবাহ রয়েছে, এটা ধরো পাহাড়ের গাত্র, আর এটা হচ্ছে হিমবাহটা জমেছে এর উপরে। যখন হিমবাহটা মাধ্যাকর্ষণের টানে নিচের দিকে যাচ্ছে, তখন ওর একটা গতি রয়েছে। এ তো স্থির থাকছে, পাহাড়ের গাত্রটা তো স্থির থাকছে। তো যেহেতু এ গতিশীল, তো এ যখন নিচের দিকে যাবে, তখন কি হবে, এদের দুজনে একটা ঘর্ষণ হবে। ঘর্ষণে কি হয়, উষ্ণতার সৃষ্টি হয়। যেমন আমরা এরকম করে হাত করি, তখন যেমন উষ্ণতার সৃষ্টি হয়, ঠিক সেরকম এই হিমবাহের সঙ্গে যখন শিলা, অর্থাৎ উপত্যকার বা পাহাড়ি অঞ্চলের পৃষ্ঠদেশের যে একটা ঘর্ষণ হবে, তারপরে উষ্ণতার সৃষ্টি হওয়ার ফলে ওখানে একটা গলনের সৃষ্টি হবে। মানে হিমবাহের জলটা গলবে, এবং গলে কি হবে, অনেক সময় ওই জলটা, বরফটা গলে যে জল হবে, সেই জলগুলো অনেক সময় এই শিলার মধ্যে ফাটল থাকে, সেই ফাটল বরাবর ঢুকে যায়। এরকম ফাটল থাকে, সেই ফাটল বরাবর অনেক সময় জলটা ঢুকে গেল। এবারে যখন এখানে জলটা ঢুকে গেল, এর মধ্যে জলটা ঢুকে গেল, এবারে সেই জলটা যখন ঋতু পরিবর্তন অনুযায়ী যখন উষ্ণতা কমবে, ঠান্ডা পড়বে, তখন সেইখানে চাপ বরফে পরিণত হয়ে যাবে। ভেতরে জলটা ঢুকেও ঠান্ডা পড়লে তখন বরফে পরিণত হবে, এবং বরফে পরিণত হলে এখানে একটা চাপ সৃষ্টি করবে ক্রমাগত। কারণ বরফ আয়তনে বাড়ে, বরফ যখন জমছে জল, তখন আয়তনে বেড়ে যায়। তখন কি হবে, আয়তনে বাড়লে এখানে চাপ সৃষ্টি করলে এখানে শিলাগুলো টুকরো টুকরো আকারে ভেঙে যাবে। তো এবারে কী হচ্ছে, তখন চাপ সৃষ্টি করে এই অঞ্চলের জায়গাটাকে এরকম করে এই টুকরো টুকরোগুলো ভেঙে দিল, ভেঙে এখানে ধরো এরকম করে পড়ে থাকলো। তাহলে এই যে টুকরো টুকরোগুলো ভেঙে দিল, এটা উৎপাটন করে দিল, মানে পুরো অংশটাকে ভেঙে দিল। তো এই যে টুকরো টুকরোগুলো সৃষ্টি করলো, এই প্রক্রিয়াটা হচ্ছে উৎপাটন বা প্লাকিং। এইবারে যখন এটা হয়ে গেলো উৎপাটন কমপ্লিট, ভেঙে দেওয়ার প্রসেসটা হচ্ছে উৎপাটন। এরপর হচ্ছে অবঘর্ষ। এবারে যখন হিমবাহটা এই টুকরোগুলোকে নিয়ে আসছে, তখন এই টুকরোগুলোর সাথে পৃষ্ঠদেশে ঘষা লাগছে, তার ফলে পৃষ্ঠদেশটা অনেকটা মসৃণ আকৃতির হয়ে যায়, এরকম মসৃণ আকৃতির হয়ে যায়। সেই প্রক্রিয়াটাকে বলছে অবঘর্ষ। ঠিক আছে, দুটো যখন ক্ষয় হচ্ছে, হিমবাহের সঙ্গে ঘর্ষণ, টুকরো টুকরোগুলো একসাথে ক্ষয় হচ্ছে, তখন কিন্তু সেক্ষেত্রে ভূমিরূপটা মসৃণ হচ্ছে, তলদেশটা, উপত্যকা তলদেশটা মসৃণ হচ্ছে। এইটাকে প্রক্রিয়াটাকে বলছে অবঘর্ষ। ঠিক আছে, এই দুটো প্রক্রিয়া হচ্ছে হিমবাহের ক্ষয় পদ্ধতি। তো আজকে এত পর্যন্ত থাক, পরের দিনে আমরা ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো আলোচনা করব। থ্যাংক ইউ।